সুপ্রিয় দর্শক শ্রোতা, ল টিউব বিডির এপিসোডে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমরা অধিকাংশই জানি না বাংলাদেশে কয় প্রকারের ক্রিমিনাল কোর্ট বা ফৌজদারি আদালত আছে এবং কোন আদালতে কোন মামলার বিচার হয়। আর জানি না বলেই কেউ যখন ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েন তখন সৃষ্টি হয় নানা রকমের সংশয়। এই বিষয়ে আপনাদের একটি পরিষ্কার ধারণা দিতেই আমরা এই এপিসোডের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশে কয় প্রকারের ফৌজদারি আদালত আছে। জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। প্রথমেই আমরা বলছি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইংরেজিতে এই আদালতকে বলা হয় সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আবার দুইটি বিভাগ বা ডিভিশন নিয়ে গঠিত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই দুইটি বিভাগের নাম হচ্ছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। ইংরেজিতে বলা হয় অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৪ অনুচ্ছেদের মাধ্যমে। তবে এটা আপনাদের জানিয়ে রাখছি যে এই সুপ্রিম কোর্টে কিন্তু সাধারণত কোনো ফৌজদারি মামলার বিচার বা ট্রায়াল হয় না। ফৌজদারি মামলার বিচার হয় অধস্তন আদালত অথবা সাবঅর্ডিনেট কোর্টে, আর বিচারের পর ফৌজদারি মামলার আপিল, রিভিশন ইত্যাদি হয় সুপ্রিম কোর্টে। এছাড়া ফৌজদারি মামলার জামিন শুনানি কিংবা মামলাটি আইনত চলে না এমন সুনির্দিষ্ট কিছু বিষয়ে সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত গৃহীত হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা জানব অধস্তন আদালত বা সাবঅর্ডিনেট কোর্ট সম্পর্কে। বাংলাদেশে মূলত দুই প্রকারের ক্রিমিনাল কোর্ট রয়েছে, যথা দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। প্রথমেই আমরা দেখব দায়রা আদালত সম্পর্কে। দায়রা আদালতকে ইংরেজিতে বলা হয় সেশনস কোর্ট। ফৌজদারি মামলা বিচারের ক্ষেত্রে এই দায়রা আদালতই হচ্ছে সর্বোচ্চ আদালত। জেলার ক্ষেত্রে এই আদালতকে বলা হয় দায়রা আদালত বা সেশনস কোর্ট, আর মহানগর এলাকায় প্রতিষ্ঠিত এই আদালতকে বলা হয় মহানগর দায়রা আদালত বা মেট্রোপলিটন সেশনস কোর্ট। এই দায়রা আদালত বা সেশনস কোর্টে ৩ স্তরের বিচারক থাকেন। সর্বোচ্চ স্তরে থাকেন একজন দায়রা জজ, তার পরের স্তরে থাকেন এক বা একাধিক অতিরিক্ত দায়রা জজ, আর শেষ স্তরে থাকেন এক বা একাধিক যুগ্ম দায়রা জজ। মহানগর এলাকায় প্রতিষ্ঠিত মহানগর দায়রা আদালতেও এই ৩ প্রকারের বিচারকই থাকেন। তবে সেক্ষেত্রে দায়রা জজের আগে বা সাথে কেবল মহানগর শব্দটি যোগ হয়। এখানে এই ছকটি দেখুন। জেলার ক্ষেত্রে দায়রা জজ, মহানগর এলাকার ক্ষেত্রে মহানগর দায়রা জজ, পরের স্তরে জেলার ক্ষেত্রে অতিরিক্ত দায়রা জজ, আর মহানগর এলাকার ক্ষেত্রে অতিরিক্ত মহানগর দায়রা জজ। শেষ স্তরে দায়রা আদালতকে জেলার ক্ষেত্রে বলা হয় যুগ্ম দায়রা জজ, আর মহানগর এলাকার ক্ষেত্রে বলা হয় যুগ্ম মহানগর দায়রা জজ। প্রিয় দর্শক, এখন নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন যে এই দায়রা আদালতে কারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এজন্য আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিচার বিভাগে মোট ৫ স্তরের বিচারক থাকেন। এই ৫ স্তর হচ্ছে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ। এই ৫ স্তরের বিচারকদের মধ্য থেকে উপরের ৩ স্তরের বিচারকদের নিয়োগ প্রদান করা হয় দায়রা আদালতসমূহে। অর্থাৎ জেলা জজ পদমর্যাদার বিচারকদের দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচারকদের অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারকদের যুগ্ম দায়রা জজ হিসেবে নিয়োগ প্রদান করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এবার নিশ্চয়ই আরও পরিষ্কার হয়েছে দায়রা আদালত সম্পর্কিত আপনাদের ধারণায়। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখছি আপনাদের, দায়রা আদালতে কিন্তু সকল অপরাধের বিচার হয় না। কয়েকটি ব্যতিক্রম বাদ দিলে ৫ বছরের উপর কারাদণ্ডযোগ্য অপরাধ থেকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধসমূহের বিচার হয় কেবল দায়রা আদালতে। অর্থাৎ যে সকল অপরাধের সাজা ৫ বছরের উপরে কারাদণ্ড, সাধারণত সেই সকল অপরাধেরই বিচার হয়
দায়রা আদালতে। যেমন ধরুন অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, খুন ইত্যাদি অপরাধের সাজা যেহেতু 5 বছরের উপরে, সেহেতু এই অপরাধগুলোর বিচার হয় দায়রা আদালতে। এবার যাচ্ছি আমরা ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কিত আলোচনায়। বাংলাদেশে 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত আছে। তার একটি হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আর অপরটি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। প্রথমেই আমরা আলোচনা করব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বলতে 2টি আদালতকে বোঝায়। একটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, অপরটি হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালতের নাম ভিন্ন হলেও বিষয় কিন্তু একই। পার্থক্য শুধু এতটুকুই যে জেলা এলাকার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আর মহানগর এলাকার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সংক্ষেপে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে বলা হয় সিজেএম কোর্ট, আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে বলা হয় সিএমএম কোর্ট। এখন বলছি, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কিংবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তাদের কি কি নামে অভিহিত করা হয় সেই সম্পর্কে। এই আদালতগুলোতে কর্মরত ম্যাজিস্ট্রেটদের একত্রে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তবে বাংলাদেশে মোট 4 প্রকারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এর মধ্যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এসিজেএমও অন্তর্ভুক্ত। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা সিএমএম কোর্টে থাকেন কেবল 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারা হচ্ছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম, এর মধ্যে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এসিএমএমও অন্তর্ভুক্ত, এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সংক্ষেপে যাদের বলা হয় এমএম। সিএমএম কোর্টে কেবলমাত্র প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটদেরই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের সিএমএম কোর্টে নিয়োগ দেয়া হয় না। বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিষয়টি ছক আকারে দেখাচ্ছি। এই যে দেখুন, ছকটির বাম পাশের শিরোনামে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ডান পাশের শিরোনামে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের কথা বলা হয়েছে। বাম পাশে দেখুন, উপরের ঘরে রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাথে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরপর দ্বিতীয় শ্রেণীর, এবং সবার নিচে রয়েছে তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর ডান পাশে দেখুন, সবার উপরের ঘরে রয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সাথে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে রয়েছে শুধু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ সিএমএম কোর্টে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলে কোনো ম্যাজিস্ট্রেট থাকে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার নিশ্চয়ই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে আপনাদের মনে আর কোনো সংশয় নেই। তবে এখানে একটা প্রশ্ন আসবে আপনাদের, তা হচ্ছে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটদের পদবি না হয় আমরা জানলাম, কিন্তু এই ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেয়া হয় কাদেরকে? এবার আমরা জানিয়ে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটিও। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটি যে সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিচার বিভাগে মোট 5 স্তরের বিচারক থাকেন। মনে আছে তো? তাও আবারও বলছি, এখানে এই 5 স্তরের বিচারক হল জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ। এই 5 স্তরের বিচারকদের মধ্য থেকে অতিরিক্ত জেলা জজ পর্যায়ের বিচারকদের নিয়োগ দেয়া হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে, এবং যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারকদের নিয়োগ দেয়া হয় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে। আর সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজদের মধ্য থেকে নিয়োগ দেয়া হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিংবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের। এবার নিশ্চয়ই দর্শক বিষয়টি পরিষ্কার হয়ে গেছে একেবারে। এবার আমরা জানিয়ে দিচ্ছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কোন ধরনের মামলাগুলোর বিচার হয় সে সম্পর্কে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অর্থাৎ সিজেএম বা সিএমএম কোর্টে সাধারণত 5 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধসমূহের বিচার হয়। আর আগে আমরা জানিয়েছি যে
5 বছরের ঊর্ধ্বে কারাদণ্ডযোগ্য অপরাধসমূহের বিচার হয় দায়রা আদালত বা সেশনস কোর্টে। আর এটাও জানিয়ে রাখছি যে দায়রা আদালত শুধুমাত্র এখতিয়ার সম্পন্ন মামলাগুলোর বিচারই করে থাকেন। তার আগে প্রায় সকল ক্রিমিনাল মামলায় বিচারের জন্য প্রস্তুত করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। এবার আমরা আলোচনা করব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে। প্রথমেই আমরা বলে রাখছি, এই আদালতের ম্যাজিস্ট্রেটরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ বিচার বিভাগের সদস্য নন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাদের মধ্য থেকে। বাংলাদেশ সিভিল সার্ভিসকে সংক্ষেপে বলা হয় বিসিএস। আর বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে যারা বিসিএস প্রশাসন বা অ্যাডমিন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন, তাদের মধ্য থেকেই নিয়োগ দেয়া হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের প্রধানকে বলা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। তার পরের স্তরে থাকেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সংক্ষেপে বলা হয় এডিএম। আর শেষ স্তরে থাকেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এই আদালতের কার্যক্রম পরিচালিত হয় জেলার ডেপুটি কমিশনার তথা জেলা প্রশাসকের কার্যালয়ে। সংক্ষেপে যে কার্যালয়কে আমরা বলে থাকি ডিসি অফিস হিসেবে। জেলার ডেপুটি কমিশনারকে, যাকে আমরা ডিসি বলে জানি, তাকে নিয়োগ করা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে। ডিসির অধীনস্থ এক বা একাধিক এডিসিকে নিয়োগ দেওয়া হয় এডিএম হিসেবে। আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের নিয়োগ দেওয়া হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে। এবার জানিয়ে দিচ্ছি এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কী ধরনের মামলার বিচার হয় সে সম্পর্কে। প্রথমেই বলে রাখছি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যেমন আদালতের এজলাসে বসে কোনো অপরাধের বিচার করে থাকেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কিন্তু এমনভাবে অপরাধের বিচার করতে পারেন না। তাহলে তারা কিসের বিচার করে থাকেন? প্রশ্নটা আসা একদমই স্বাভাবিক। কেননা আপনারা ডিসি অফিসে গিয়ে তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরও এজলাসে বসে বিচার করতে দেখেন। প্রকৃতপক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এজলাসে বসলেও তারা কিন্তু কোনো অপরাধের বিচার করেন না। তাহলে তারা কি করেন সেটা পরিষ্কার করছি আমরা এখানেই। আপনারা নিশ্চয়ই 107 ধারা, 144 ধারা কিংবা 145 ধারার কথা শুনেছেন। এভাবে না শুনলেও হয়তো শুনেছেন 7 ধারার মামলার কথা, কিংবা শুনেছেন 144 জারির কথা, কিংবা শুনেছেন 145-এর মামলা হয়েছে। যেভাবেই শুনে থাকুন না কেন, এই ধারাগুলো হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর কোড তথা সিআরপিসির ধারা। এই সকল ধারার ক্ষমতা বলে এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অপরাধ সংঘটিত হতে পারে এমন আশঙ্কায় অপরাধটি প্রতিরোধ করার জন্য জরুরি ভিত্তিতে কতিপয় কার্যক্রম গ্রহণ করে থাকেন। এই কার্যক্রমের মাধ্যমে আসলে কোনো অপরাধের বিচার করা হয় না, বরং অপরাধটি যাতে না হতে পারে তার জন্য কিছু আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে সরকার যদি বিশেষ উদ্দেশ্যে কোনো এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কোনো অপরাধ বিচার করার ক্ষমতা প্রদান করে থাকেন, তাহলে কেবলমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মতোই সে সমস্ত অপরাধের বিচার করতে পারেন। এই প্রকারের ম্যাজিস্ট্রেটদের বলা হয় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আপনারা তো মোবাইল কোর্টের কথা শুনেছেন। সরকার কর্তৃক নিযুক্ত স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এই মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় শতাধিক আইনের অধীন তুলনামূলক লঘু দণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহের তাৎক্ষণিক বিচার করে থাকেন। যে বিচারটি করতে হয় ঘটনাস্থলেই, অর্থাৎ যেখানে অপরাধটি সংঘটিত হয়েছে কিংবা উদ্ঘাটিত হয়েছে। যেমন আপনারা প্রায়ই শুনে থাকেন কোনো হোটেল বা রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। এই প্রকারের বিচারগুলি মূলত স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা করে থাকেন মোবাইল কোর্টের মাধ্যমে। তবে একটা কথা খেয়াল রাখবেন, মোবাইল কোর্টের মাধ্যমে কাউকে কিন্তু 2 বছরের বেশি কারাদণ্ড দেয়া যায় না। আবার মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটরা এজলাসে বসেও বিচার কার্যক্রম করতে পারেন না। যাই হোক, মোবাইল কোর্ট কিভাবে বিচার করে সে সম্পর্কে রয়েছে আমাদের পৃথক একটি এপিসোড, যেখান থেকে আপনারা জানতে পারবেন মোবাইল কোর্ট সম্পর্কে আরও বিস্তারিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কিত আলোচনা। এখানেই যদি আমরা এই এপিসোডটি শেষ করে ফেলি, তাহলে আপনাদের মধ্যে আরও একটা প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে যাবে। তা হচ্ছে এই যে আপনারা প্রায়ই শুনে থাকেন
অমুক ট্রাইব্যুনালে অমুককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অমুক বিশেষ জজ আদালতে অমুককে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো তাহলে কোন পর্যায়ের আদালত এবং ওই আদালতগুলোতে বিচারক হিসেবেই বা দায়িত্ব পালন করে থাকেন কারা? জি প্রিয় দর্শক শ্রোতা, এবার আসছি আমরা এই প্রসঙ্গেই। এতক্ষণ ধরে আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে 5 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধগুলোর বিচার হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, আর 5 বছরের ঊর্ধ্বে কারাদণ্ডযোগ্য অপরাধগুলোর বিচার হয় দায়রা আদালত বা সেশনস কোর্টে। তবে ক্রিমিনাল মামলা বিচারের জন্য দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতের পাশাপাশি কিছু ট্রাইব্যুনাল বা বিশেষ আদালতও রয়েছে আমাদের দেশে। এই ট্রাইব্যুনাল বা বিশেষ আদালতগুলোর কথা বলছি এবার। সুনির্দিষ্ট কোনো অপরাধ বিচার করার জন্য মূলত এই আদালতগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। যেমন ধরুন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধগুলো বিচার করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আবার ধরুন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বা বিশেষ ক্ষমতা আইন, আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট বা বিস্ফোরক দ্রব্যাদি আইনের অধীন অপরাধসমূহ বিচার করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল। আবার সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধসমূহ বিচার করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে সাইবার ট্রাইব্যুনাল। আর সন্ত্রাস বিরোধী আইনের অপরাধসমূহ বিচার করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল। এছাড়া বিচার দ্রুত নিষ্পত্তির জন্য করা হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল বা বিশেষ আদালতগুলোতে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে যুগ্ম জেলা জজ থেকে জেলা জজ পর্যায়ের বিচারকদের। এবার তো আপনারা ট্রাইব্যুনাল বা বিশেষ আদালতগুলো সম্পর্কেও জানলেন, তারপরও আরও একটা খটকা থাকতে পারে আপনাদের মধ্যে। যেমন ধরুন, চেকের মামলার সাজা তো সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড। তাহলে দায়রা আদালত কিভাবে চেকের মামলার বিচার করে থাকেন? আসলে কোনো আইনে যদি নির্দিষ্ট করে এমন বলা থাকে যে এই আইনের অপরাধ বা অপরাধগুলো বিচার হবে অমুক আদালতে, তাহলে দণ্ড বা শাস্তি যাই হোক না কেন সেটার বিবেচ্য বিষয় হয় না। যেমন চেকের মামলার বিষয়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট তথা এনআই অ্যাক্ট সংশোধন করে বলে দেওয়া হয়েছে যে এই আইনের অপরাধ বিচার করবেন দায়রা আদালত। এভাবেই সর্বোচ্চ সাজা 1 বছর হওয়া সত্ত্বেও চেকের মামলার বিচার হয় দায়রা আদালত বা সেশনস কোর্টে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্রিমিনাল বা ফৌজদারি অপরাধ বিচার করার জন্য বাংলাদেশে কত প্রকারের ফৌজদারি আদালত রয়েছে এবং কোন কোর্টে কোন ধরনের মামলার বিচার হয় সে সম্পর্কে এই হচ্ছে আমাদের পরিবেশনা। আশা করি এই পরিবেশনার মাধ্যমে আমাদের দেশে বিদ্যমান ফৌজদারি আদালত নিয়ে আপনাদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে। বলবো সত্য বলবো, করিলাম শপথ, কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, মহামান্য 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 আদালত, মহামান্য আদালত, যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ, যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ।